সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাই বলেন তো কেমন আছেন সবাই? ও আচ্ছা, ওয়েট, তোমাদের মাইক্রোফোন মিউট করার মেবি আমি, হ্যাঁ এখন বলেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, ওকে, আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন? সবাই ভালো আছেন। এবার আমরা চলেন একটা কাজ করি আগে। প্রথমে, ঠিক আছে, গল্প পরে হবে, প্রথমে আমরা একটা কাজের কাজ করব। কাজের কাজটা কি জানেন? কাজের কাজটা হইলো আপনাদের যে পরীক্ষা হয়েছিল ওটা দ্রুত একটু সলভ করে ফেলি আমরা, ওকে? একটু দ্রুত সলভ করে ফেললে তোমরা একটু ধারণা পাবা যে কি ভুল করেছো, কি কি ভুল হয়েছে, ইত্যাদি ইত্যাদি। একটু ওয়েট করেন। দেখেন, বাংলায় বাংলায় আমাদের প্রথম যে আইটেমটা ছিল একটু খেয়াল করি সবাই। বাংলা পরীক্ষাতে তোমরা সবাই নিশ্চয়ই দিয়েছো, আগে হোক পরে হোক। ভাষার ক্ষুদ্রতম একক কি, তাই না? ভাষার ক্ষুদ্রতম একক কি? ইজিয়েস্ট কোয়েশ্চেন। একদম আমরা যখন এই চ্যাপ্টারটা নিচে পড়েছি, পড়ি। প্রথমেই আমরা পড়েছি ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। অনেকে বর্ণ অক্ষর লিখেছে, এই জিনিসটা কিন্তু হবে না। আচ্ছা, সবাইকে মিউট করে দিচ্ছি একটু। সলিউশনের পরে কোনো কোয়েশ্চেন থাকলে জানাবে, ঠিক আছে? সবাই মিউট করে ফেলতেছি। আপাতত কেউ আনমিউট করো না। ওকে, এবার চলে আসি। দেখো, ভাষার ক্ষুদ্রতম একক, প্রথমে এক কথায় উত্তর ছিল এখানে ভাষার ক্ষুদ্রতম একক হবে ধ্বনি। তারপর দেখো, ক্লাসেই বলেছিলাম কি এবং কি, এটার মধ্যে পার্থক্য কি, কয়রস্যি কি কয় দীর্ঘই কি এর মধ্যে পার্থক্য কি। কয়রস্যি কি যখন যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বোধক হয়, ওই সকল প্রশ্নের ক্ষেত্রে ছোট হ্রস্ব স্বর আমরা উচ্চারণ করি, তাই না? যেমন তুমি তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, এটা হ্যাঁ বা না, তাই না? হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেবো, সব একত্র করে দিয়ে দেবো, ঠিক আছে, সবগুলো সলিউশন একসাথে। তবে দেখো, তুমি কি খেয়েছো যখন উত্তর বর্ণনামূলক। যদি বলা হয় যে তুমি কি খেয়েছো, এটার উত্তর কিন্তু হবে হয় ভাত, নয় পোলাও, নয় বিরিয়ানি, নয় বিরিয়ানি, তাই না? এরকম উত্তর যখন হবে, তোমরা তো আবার ফাস্ট ফুড খেতে পছন্দ করো বেশি, তো তোমাদের ক্ষেত্রে এরকম হবে, ঠিক আছে, বর্ণনামূলক। তালব্যস্য দন্তেশ্ব হ, এই ধ্বনিগুলোকে কোন ধ্বনি বলা হয়, এটা কিন্তু আলাদা আলাদা। অনেকে এভাবে লিখছে যে তালব্যস্য দন্তেশ্ব এটা, তালব্যস্য এই অমুক ধ্বনি, হ আবার অমুক ধ্বনি। এভাবে তো চাই নাই বাবা। তিনটাই কমনলি একসাথে কি ধ্বনি? ঘর্ষণজাত অথবা শীষ ধ্বনি। এখানে ঘর্ষণজাতটাও উত্তর হবে, ঠিক আছে? মানে যে কোনো একটা লিখলেই রাইট, শীষ ধ্বনি লিখতে হবে অথবা ঘর্ষণজাত ধ্বনি লিখতে হবে। তারপরে দেখেন, দ্বিয়ষ্ঠ ধ্বনি কোন বর্গের ধ্বনি। যখন বর্গ চাইবে, বর্গ এভাবে লিখতে হয় যে ক বর্গ, অথবা সরি, চ বর্গ অথবা ট বর্গ অথবা ত বর্গ, এরকম। আর দ্বিয়ষ্ঠ দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় প বর্গের ধ্বনি, ঠিক আছে, উত্তর হবে প বর্গ। ওই যে প, ফ, ব, ভ, দেখো দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় কোন বর্গের ধ্বনি? প, ফ, প, ভ। এই যে এই বর্গটা হলো দ্বিয়ষ্ঠ ধ্বনি। তারপরে এটা কিন্তু আমাদের একদম জানা প্রশ্ন, কার কয়টা ফলা কয়টা। আমরা একদম পড়ার সময় বলছিলাম যে কার 10টি ফলা 6টি। ওকে, তো সত্য মিথ্যা যাচাই করে দেখো। সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্য। ধ্বনির লিখিত রূপকে শব্দ বলে, এটা অনেকে সত্য লিখেছে, এটা কিভাবে সত্য? এটা তো মিথ্যা। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ, তাই না? অনেকগুলো বর্ণ মিলে আবার কি তৈরি করছে? শব্দ তৈরি করছে। তারপরে দেখেন, মৌলিক স্বরধ্বনিকে ভাঙা যায়? অবশ্যই যায় না। মৌলিক স্বরধ্বনিকে ভাঙা যায় না, এই জন্যই তো সে মৌলিক স্বরধ্বনি, তাই না? যেমন আ, এ, এ, এগুলো। আর যৌগিক কোনগুলো? ওই, ও, এগুলো হলো যৌগিক, ঠিক আছে। দেখো, ওই একটি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, এটা সত্য, ঠিক আছে। ওই কিন্তু যৌগিক, কারণ এর মধ্যে কি আছে? ও আছে প্লাস ই আছে, এই দুইটা মিলে হচ্ছে ওই। তারপরে দেখো, ক বর্গের ধ্বনি জিহ্বা মূলীয় ধ্বনি, এটা সত্য, তাই না? আমরা ক, খ, গ, ঘ এগুলো পড়েছি, জিহ্বার মূল থেকে উচ্চারণ করা হয়, এটা আমাদের পড়তে হবে আরো ভালো মতো। মিনু গল্পের রাক্ষসী কাকে খায়? কয়লাদের, ঠিক আছে। তারপরে দেখো, ধবল রোগীকে স্বর্গীয় দূত কেমন উট দিয়েছিলেন? গাভীন উট। অনেকে শুধু গাভীন লিখে রেখেছো, হোয়াট টাইপ অফ অ্যান্সার এটা? ঠিক আছে। তারপরে কায়রোর বেশিরভাগ বায়োস্কোপ কোথায় অনুষ্ঠিত হয়? খোলামেলা জায়গায়। শওকত ওসমানের প্রকৃত নাম আজিজুর রহমান। সব ইজি ইজি কোশ্চেন করেছি। সাবুর বড় লজ্জা লাগে কেন? নিজের পোশাকের জন্য, বা ও হাফ প্যান্ট পরেছিল, বা মেইনলি নিজের অ্যাটায়ারের জন্য, বা নিজের কেমন রূপে ছিল ওইটার জন্য কিন্তু সাবুর লজ্জা লাগে, তাই না? তারপরে দেখো, শব্দার্থ খুব ইজি ছিল। প্রৌঢ় শব্দের অর্থ কি? প্রৌঢ় শব্দের অর্থ যার বয়স হয়েছে প্রায় বৃদ্ধ অথবা প্রবীণ। মানে সঠিক লিখলে আমি মার্ক দিয়েছি, তবে চেষ্টা করবে বইয়েরটা লেখার জন্য, ঠিক আছে। কাফেলা কি? কাফেলা হলো একসাথে চলা, চলাচলকারী লোক বা যাত্রী দল, স্বার্থবাহ বা ক্যারাভ্যান, তাই না? বলেন তো ইয়েস অর নো, ক্যারাভ্যান লিখেছেন অনেকে?
ওকে, ইয়েস, ঠিক আছে, সমস্যা নাই, দিয়েছি। তারপরে দেখেন, বেদুইন। বেদুইন হলো আরব দেশের মরুচারী একটি জাতি বা যাযাবর একটা জাতি, ঠিক আছে, আরব দেশের একটা যাযাবর জাতি। অনেকে লিখছে মিশরের, মিশরের লিখো না, ঠিক আছে। পরীক্ষায় আসলে একটু বইয়ের সাথে একটু সামান্য তো মিল রাখবা, নাকি? চেষ্টা করবে এক্সাক্ট বইয়েরটা লেখার, বাট লিখলেও ভুল লিখবা না, অন্য কিছু লিখলে, বানায় লিখলেও ভুল লেখা যাবে না। ওকে। তারপরে দেখেন, বাড়ির পেছনের ছোট দরজাকে আমরা বলি খিড়কি। আর আমির মানে কি জানো? আচ্ছা, আমির মানে অনেক কিছু আছে। আমির মানে একটা সর্দার দলপতি যেমন হয়, আমির মানে ধনী। এটাও কিন্তু বেশি সুইটেবল অ্যান্সার, ঠিক আছে। ধনী বা ধনবান, এই অ্যান্সার গুলো কিন্তু আমাদের লিখতে হবে। ওকে, রিচ, এক্স্যাক্টলি রিচ লিখেছে একজন কমেন্ট বক্সে। ঠিক আছে, এগুলো বাংলার অ্যান্সার। বাংলা মনে হয় বাংলাতে সবাই 10, কি বলি, 15 প্লাস তো ন্যাচারালি পাওয়া উচিত 20-এর মধ্যে, ঠিক আছে। বাট আনফর্চুনেটলি তোমরা অনেকেই আমাকে হতাশ করেছো, এই জিনিসটা আমি পাই নাই। ঠিক আছে, কেউ কেউ পেয়েছো, বাট অনেকেই পাও নাই। ঠিক আছে, 10-11, এই প্রশ্নে যদি 10-11 পাও তাহলে কি হবে বলো? সমস্যা নাই, প্রথম পরীক্ষা, অনেকে একটু প্রবলেম ফেস করছে, ইনশাল্লাহ নেক্সট থেকে আমাদের এই প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে, আমরা এটা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, দেখেন, আজকে প্রথমে আমরা যে জিনিসটা দেখব, এবার হ্যাঁ ওয়েট, আমি তোমাদের থেকে এখন এই সলিউশনের উপরে কারো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। এই যে সলিউশনটা দিলাম এর মধ্যে কোয়েশ্চেন, এর উপরে কোনো কোয়েশ্চেন আছে? আশা করি না। বাংলা কোয়েশ্চেনটা অনেক সহজ ছিল। ইংলিশ ক্লাসে আমরা ইংলিশটা কিন্তু দেখে নেবো, আজকে ইংলিশটা বোর্ডে করবো, ঠিক আছে। আমরা কিছু ব্যাপার শিখবো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের। সো এই জন্য বাংলা ওকে, নো কোয়েশ্চেন। লেট আস স্টার্ট, ঠিক আছে। তাহলে মিউট, আনমিউট করলাম না তোমাদের। আজকে এই যে 9-10-এর বই থেকে একটা টপিক তোমাদের, কয়টা টপিক আমাদের জানতে হবে, ঠিক আছে। তার মধ্যে ফার্স্ট হলো এই ধ্বনিতত্ত্ব, ঠিক আছে। আমরা তো ধ্বনিতত্ত্ব একটু বেসিক পড়েছিলাম। ধ্বনিতত্ত্বের মধ্যে দেখো 3টা মেইন টপিক আছে: ধ্বনির পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান। এর মধ্যে মাস্ট রিড, ঠিক আছে, এই দুইটা টপিক আছে। এই দুইটা আমরা অবশ্যই বুঝতে হবে আজকে। এর মধ্যে নত্যবিধান সত্যবিধান যে বেটা যে মানে এই যে সাবজেক্ট, ঠিক আছে, যে টপিকটা, এই টপিকটা হলো একটু মুখস্থ নির্ভর, ঠিক আছে, মুখস্থ নির্ভর। ঠিক আছে, তবে সন্ধিটা ইম্পর্টেন্ট। মানে এই 3টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো সন্ধি। আজকে আমরা প্রথমে চলো শুরু করব সন্ধি টপিকটা, ঠিক আছে। খাতা পাও নাই? এই খাতা দেই নাই, খাতা দেইনি, খাতা দেখা শেষ, আজকে রাতের মধ্যে পেয়ে যাবে সবাই, ঠিক আছে। সবার খাতা দেখে ফেলেছি। এবং তোমাদের অনেকের খবর আছে, তোমাদের অনেকের বাবা মার কাছে কল যাবে, ঠিক আছে। কারণ খাতার মধ্যে আমি একটা জিনিস বলেছি, ঠিক আছে। তুমি ক্লাস করতেছো কিনা জানি না, বাট বাংলা খাতায় বা ইংরেজি খাতায় কোনো ফাজলামো করা যাবে না। খাতার মধ্যে যদি আমি কোনো, না পারো সমস্যা নাই, তুমি যদি 0 পাও তাও কিন্তু আমার কোনো সমস্যা নাই। কিন্তু খাতার মধ্যে যদি টিচার বুঝতে পারে যে তুমি ফাজলামো করছো, তখন কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে। সমস্যা নেই, খাতা পেয়ে যাবেন। খাতা আজকে রাতে সবাই পেয়ে যাবেন। ওকে, যে আইডি থেকে তোমরা দিয়েছো সেই আইডি থেকে হোয়াটসঅ্যাপেই পার্সোনালি ব্যাক দিয়ে দেওয়া হবে। ওকে, এবং সব খাতা দেখা শেষ, সবগুলো সাবজেক্টই। দেখেন, সন্ধি, সবাই এখন আজকের ক্লাসে মন দেয় এই জন্য। সন্ধি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। চলেন আমরা দেখি সন্ধি। 34 নম্বর পেজ থেকে আমরা শুরু করি। আমরা জানি ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে, এবং এই ধ্বনিতত্ত্বেরই একটা বড় অধ্যায় হলো, বা বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো আপনাদের এই সন্ধি। সন্ধি কিভাবে হচ্ছে, কিভাবে কি করব, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। চলেন দেখি সন্ধি, এই যে সন্ধি চ্যাপ্টারটা জাস্ট জানবো, ঠিক আছে। কিছু কিছু সন্ধি আমাদের মুখস্থ করতে হবে প্লাস জানতে হবে। দুইটা ধ্বনির মিলন, ঠিক আছে, এখানে কি আছে? দুইটা ধ্বনির মিলন, সাউন্ড। ধ্বনি মানে কি? সাউন্ড। এরা যখন দুইটা আলাদা আলাদা সাউন্ড যখন একত্রিত হয়ে যায়, একটা চিন্তা করো। দেখো, আশা আর অতীত ছিল, ঠিক আছে। একটু চিন্তা করে, আশা ছিল, আশা একটা শব্দ, অতীত একটা শব্দ। এখানে দেখো, আশা, আশার লাস্টে কোন ধ্বনি আছে? আ আছে, তাই না? আ। আর অতীতের শুরুতে অ আছে, ঠিক আছে। এই দুইটা মিলে আশা অতীত হওয়ার কথা, বাট শব্দকে আরো সুন্দর শোনানোর জন্য হয়ে গিয়েছে কি আশাতীত, মানে এই অটা বিলুপ্ত হয়ে গেছে, অটা নাই হয়ে গেছে, তাই না? এই যে ধ্বনির চেঞ্জ হইলো বা এটা নাই হয়ে গেল। এবার দেখো, হিম যোগ আলয়, হিমালয়, ঠিক আছে। এখানে কিন্তু হিম মানে কি জানো? হিমের সাথে একটা অধ্বনি ছিল, ঠিক আছে, একটা অ ছিল। হিম যোগ আলয়। তাহলে দেখো,
যখন স্বরেয় আর স্বরে আর একত্রিত একটা মানে ধাক্কা লাগতেছে বা কলিশন হচ্ছে, তখন কিন্তু স্বরে আটা জিতে যাচ্ছে, তাই না? স্বরে আ ধ্বনিটা প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ এইটাই থেকে যাচ্ছে। দেখো প্রথমটিতে আ যোগ অ ছিল, যেমন আশা প্লাস অতীত। আর দ্বিতীয়টিতে অ যোগ আ ছিল, দ্বিতীয়টায় হিম যোগ আলয়ে। এখানে কি হয়েছে? আটাই কিন্তু প্রাধান্য পেয়ে গিয়েছে। তারপর দেখো তৎ যোগ মধ্যে, ঠিক আছে, এখানে কিন্তু দন্তন্য ছিলই না, কিন্তু মেইন ওয়ার্ডের মধ্যে তন্মধ্যে হয়ে যায়। এই যে নটা কই থেকে আসলো, কই থেকে আসলো, এইটাই আমাদের সন্ধিতে পড়ার বিষয়। এই যে ধ্বনির যে পরিবর্তন, এই তৎ ছিল, ঠিক আছে, এই কন্ডত্ব মানে কি জানো? এই যে তৎ যোগ মধ্যে, এখানে দন্তন্য কিভাবে আসলো, তোমার কি চিন্তা হয় না? ওই জিনিসটা যদি চিন্তা হয়, তাহলে ওইটা আমরা আজকে পড়বো এই যে সন্ধি চ্যাপ্টারে। সন্ধির কিছু উদ্দেশ্য আছে দেখো, একটা বাক্যকে সহজ বানানো, তারপরে ধ্বনিগত মাধুর্য, ঠিক আছে, একটা ওয়ার্ড যেন শুনতে ভালো লাগে। আশা অতীত বলা কিন্তু কঠিন। তুমি যদি বলো যে আশা অতীত, এই ব্যাপারটা তো আমার আশা অতীত, এর চেয়ে তুমি বলতে পারো যে এই ব্যাপারটা তো আমার আশাতীত। ঠিক আছে, এই যে সহজ, হিম আলয় বলার চেয়ে হিমালয় বলা সহজ, এরকম বিষয়গুলো, ঠিক আছে। তো এটা আলাদা বিষয়। তো এই প্রশ্নগুলো যদি আসে, বাংলা সন্ধি কয় রকমের, বাংলা ভাষায় সন্ধি, এই দেখেন, আচ্ছা 1 মিনিট, দেখেন, সন্ধি আমরা দুই টাইপের করে শিখবো, দেখো। প্রথমে খাঁটি বাংলা শব্দের সন্ধি। খাঁটি বাংলা বলতে আমরা তদ্ভব শব্দ পড়েছি না, যে আমরা রিসেন্ট যে বাংলা ইউজ করি, আর এরপরে আমরা তৎসম শব্দের সন্ধি পড়বো, এটা হলো তৎসম। তৎসম মানে কোন কোন ভাষা বলো তো? তৎসম ভাষা আসলে কোন ভাষাটা বোঝায়? বাংলা ভাষার কোন রূপ? যদি মনে থাকে তাহলে নিশ্চয়ই বলতে পারবে। সংস্কৃত রূপ, তাই না? মনে আছে? আর তদ্ভবটা কোনটা? সাধু রূপ না, সাধু অন্য জিনিস, ঠিক আছে। সংস্কৃত রূপ। আমি বলেছিলাম তৎসম কিসের সমান? তৎসম মানে তার সমান। কিসের সমান? সংস্কৃতের সমান, ঠিক আছে। প্রথমে আমরা তদ্ভব নিয়ে শুরু করব, ঠিক আছে। এই যে বাংলা শব্দের সন্ধি, যখন বাংলা বলছে, বাংলা কিন্তু সবই, বাট ওইটা হলো সংস্কৃতকে আমরা বাংলা বলছি না, বাংলা হলো খাঁটি বাংলাটাকে বলছি। আমি এখন যে ভাষায় কথা বলছি এটা হলো কি খাঁটি বাংলা। এখন এই ভাষার সন্ধি দেখো দুই টাইপের, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে। অর্থাৎ স্বরধ্বনির মিলন। সন্ধি মানে কি? ধ্বনির মিলন, দুইটা ধ্বনি এক হয়ে যাচ্ছে, মানে মিলেমিশে যাচ্ছে, ঠিক আছে, এই ব্যাপারটা হলো সন্ধি। এখন স্বরসন্ধি হলো যদি স্বরধ্বনির সাথে স্বরধ্বনির সন্ধি হয়, ওইটা কি স্বরসন্ধি বলে। যেমন স্বরধ্বনি কি কি আছে, অ, এ, আ, উ, এদের মধ্যে যত কম্বিনেশন তুমি বানাইতে পারো, স্বরধ্বনির সাথে যদি স্বরধ্বনির সন্ধি হয়, সন্ধি শব্দটার অর্থ মানে কি জানো? সন্ধি যদি বলি, তোমরা নিশ্চয়ই পড়েছো, হুদাই বিয়ার সন্ধি ইত্যাদি ওয়ার্ড পড়েছো, তাই না? সন্ধি শব্দটার অর্থ হলো বন্ধুত্ব। বন্ধুত্ব, এই টপিকটা কিন্তু আমরা একটু এক্সট্রা পড়তেছি, মিলন বা বন্ধুত্ব, হ্যাঁ, মিলন ঠিক আছে, বাট সন্ধি মানে কিন্তু বন্ধুত্ব। বিসর্গ সন্ধি কোথায় গেল, একজন লিখেছে বিসর্গ, দেখো তোমার বেসিকেই কিন্তু ঝামেলা। বিসর্গ সন্ধি তো খাঁটি বাংলার নাই, ঠিক আছে। বিসর্গ সন্ধি হলো সংস্কৃত যে বাংলার সন্ধি, এটার কিন্তু সংস্কৃত শব্দের সন্ধির মধ্যে আমরা বিসর্গ সন্ধি পড়ি, ঠিক আছে। 25 সালের বইয়ের সাথে মিলছে না, কোনো প্রবলেম নাই, আমারটা দেখেন, সমস্যা নাই তো, ঠিক আছে। এটা 18 সালের বই, আমি বলে দিয়েছি আগে। ওকে, দেখেন, বিসর্গ সন্ধি বাংলার বিষয় না, আমরা কিন্তু খাঁটি বাংলার মধ্যে সন্ধি কত প্রকার এটা পড়তেছি, স্বরসন্ধি একটা। দেখো স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিল, এটা হলো খাঁটি বাংলা সন্ধি, ঠিক আছে। খাঁটি বাংলা সন্ধির স্বরসন্ধি যে পার্ট, এটা দেখো, সন্ধিতে দুটি স্বরধ্বনি সন্নিহিত স্বরের একটি লোপ হয়, একটা লোপ পেয়ে যায়, লোপ পেয়ে যায় মানে একটা হারায় যায়, কিরকম? দেখো অধ্বনি আর এ ধ্বনি সন্ধির একটা উদাহরণ দেখো, শত যোগ এক, ঠিক আছে, শত যোগ এক, এখানে শতেক হয়ে গিয়েছে, মানে এটা আছে কিন্তু অটা কিন্তু নাই, শত, ওইটা কিন্তু অধ্বনিটা নাই, শতেক হয়ে গেছে, ঠিক আছে। অযোগে এই জন্য এ, দেখো এরকম কতেক, কতেক তাহলে কি হবে, কত যোগ এক। তারপরে দেখো স্বরে আধুনী আর স্বরে আধুনী, এই দুইটার একসাথে হলো আধুনী থাকে, দেখো শাখা যোগ আরি, শাখারি, রূপা যোগ আলী, রূপালী। তারপরে দেখো আ এবং উধ্বনির ক্ষেত্রে উধ্বনিটা থাকে, মিথ্যা যোগ উক, দেখো মিথ্যুক এই ওয়ার্ডটা কিভাবে আসছে, মিথ্যা যোগ উক। তোমার মেইনলি মনে রাখতে লাগবে কি জানো? তোমার সবচেয়ে বেশি মনে রাখা লাগবে যে বিষয়টা, সেই বিষয়টা হইলো সন্ধিগুলো, মানে যে ওয়ার্ডগুলোর সন্ধি বিচ্ছেদ তোমাকে মনে রাখতে হবে।
দেখো, মিথ্যা যোগ উক যদি মিথ্যক হয় তাহলে হিংসুক কি হবে বলেন তো? চ্যাট বক্সে বলেন, এই যে এই যে হিংসুক হাইলাইট করেছি দেখো, এই হিংসুকের সন্ধি বিচ্ছেদ কি হবে? মিথ্যুক যদি মিথ্যা যোগ উক হয় তাহলে হিংসুক কি? একটু ভাবো। হিংসা যোগ উক, এক্স্যাক্টলি, তোমরা ঠিক লিখেছো। তারপর দেখো, ই ধ্বনি আর এ ধ্বনির সন্ধিতে ই ধ্বনি থাকে, যেমন কুড়ি যোগ এক কুড়িক, ধনিক গুটিক, ঠিক আছে, গুটি কি হবে? গুটিক তাহলে কি হবে? গুটি যোগ এক। ওকে, এরকম প্রতিটা ওয়ার্ড কিন্তু ধরে ধরে তোমাকে এই চ্যাপ্টার ওয়াইজ, আমি কিন্তু এইটার পিডিএফ দিয়ে দিয়েছি না, এই বইটা কিন্তু তোমাকে দিয়ে দিয়েছি, তোমাদের কাছে কিন্তু এই বইটা আছে। মিল নাই তো সমস্যা নেই, তুমি পিডিএফটা পড়ো দেখো, সমস্যা নেই, ঠিক আছে, তোমার বইয়েই তুমি পড়তে পারো, দেখবে যে এক্সাম্পল গুলো এক কাছাকাছি, হয়তো লেখা এক্স্যাক্টলি মিলবে না, ঠিক আছে। তো দেখো এরকম কিছু কিছু এক্সাম্পল আছে বইয়ের মধ্যে, এগুলো কিন্তু পড়তে হবে। আর ব্যঞ্জন সন্ধি হলো যদি যে কোনো একটা, ঠিক আছে, দুইটা ধ্বনির মিলন হবে না, যে কোনো একটা ধ্বনি যদি তোমাদের কি হয় বলেন তো, যে কোনো একটা ধ্বনি যদি আপনাদের ব্যঞ্জন ধ্বনি হয়ে যায়, অর্থাৎ স্বরধ্বনি না এমন যদি হয়ে যায়, তখন কিন্তু আপনাদের ওই জিনিসটা হবে স্বরধ্বনি না, সরি, ব্যঞ্জন ধ্বনি না, ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে। এই যে দেখেন, স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর স্বরে, ঠিক আছে, এই তিনটা কম্বিনেশনের ক্ষেত্রেই কিন্তু এই সন্ধিটা হবে ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে। দেখেন, এই নিয়মগুলো পড়তে গেলে তোমার অনেক পেইন হবে, ঠিক আছে, তোমার জন্য আমি এই বয়সে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি জানো? তুমি হলো ওয়ার্ডগুলো দেখে প্যাটার্ন মনে রাখো, ঠিক আছে, প্যাটার্ন, প্যাটার্ন মনে রাখো, যেমন ছোড়দা, এটা কি হবে? ছোট যোগ দা, ঠিক আছে। এবার মিল আছে দেখো কিছু কিছু, ধরো, এই ধরো বললাম যে তিলেক, তিল যোগ এক, তারপরে চুনারি, চুন যোগ আরি, ঠিক আছে, তারপরে বারেক, বার যোগ এক, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। মানে মেইন কথা, তোমাকে সন্ধিটা পড়তে হবে এমন ভাবে, তোমার কি কিন্তু বলবে না যে সন্ধি লেখার নিয়ম কি কি, সন্ধি কিভাবে হয়, নিয়ম চাইবে না, তোমার কাছে চাইবে কি, তোমাকে বলতে পারে যে ধরো এই যে বারেক, বারেক, বারেক এই শব্দটার সন্ধি বিচ্ছেদ করো, বা নিচের কোনটা বারেকের সঠিক সন্ধি বিচ্ছেদ, তখন তোমাকে কিন্তু পারতে হবে, ঠিক আছে। তো এই নিয়মগুলো ভালো মতো পড়তে হবে। এবার দেখেন, তৎসম শব্দের সন্ধি, ঠিক আছে। তৎসম বলতে এখন আমরা আলোচনা করছিলাম খাঁটি বাংলা ভাষায় দুই রকমের সন্ধি হয়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম শব্দতেও স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি আছে, কিন্তু একটা এক্সট্রা আছে, তুমি দেখতে পাচ্ছ দেখো, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এই তিন টাইপের তৎসম শব্দ আছে, ঠিক আছে, তৎসম সন্ধি আছে। তৎসম বলতে আমরা কি জানি? সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষার শব্দের মধ্যে তিন টাইপের সন্ধি, এক নম্বর স্বরসন্ধি, দুই নম্বর ব্যঞ্জন সন্ধি, তিন নম্বর বিসর্গ সন্ধি। স্বরসন্ধির ক্ষেত্রে দেখো, মানে এখানে তুমি দেখেই কিন্তু বোঝা কিন্তু টাফ, কারণ তুমি, তোমার তো আসলে ওই রকম ভোকাবুলারি তৈরি হয়নি যে তুমি দেখেই চিনে যাবে যে এটা তৎসম শব্দ, এটা তদ্ভব শব্দ, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে, একটু দেখতে হবে, ঠিক আছে। মেইনলি তোমাকে মনে রাখতে হবে সন্ধি বিচ্ছেদ গুলো, যেমন নরাধম তোমাকে দিল, ধরো নরাধম, এটার সন্ধি বিচ্ছেদ করো, এখানে কিন্তু নর যোগ অধম, ঠিক আছে, এখানে কিন্তু আধুনি ছিল না। এই যে স্বরসন্ধির এই কয়েকটা নিয়ম খুব ইম্পর্টেন্ট, তৎসম শব্দের স্বরসন্ধির, দেখো সবসময়, দেখো অ এবং আ, ঠিক আছে, স্বরে ও স্বরে আর যে রকম সন্ধি হোক না কেন, অলওয়েজ রেজাল্টটা কি হয় দেখো, অলওয়েজ রেজাল্টটা হলো স্বরে আ, ঠিক আছে, এটা মনে রাখতে পারো এভাবে, ঠিক আছে। রেজাল্টটা অলওয়েজ কি স্বরে আ হয়, তোমাকে যে ইয়াই দিক না কেন, তোমাকে যে কম্বিনেশনে দিক না কেন, দেখো নর যোগ অধম, এখানে কিন্তু কোনো আধুনি নাই, তবু এটা নরাধম। তারপর হিম যোগ আলয়, এখানে দেখো হিম, এখানে কিন্তু অধনি আর পরেরটা আধুনি, এটা কি হয়ে গেছে? হিমালয় হয়ে গেছে। তারপরে দুইটাই পরেরটা যদি অ হয়, যেমন যথা যোগ অর্থ, এটাও কিন্তু কি যথার্থ, অর্থাৎ স্বরসন্ধিতে এই, মানে তৎসম শব্দের স্বরসন্ধিতে যাই হোক না কেন কম্বিনেশন, এই রেজাল্ট স্বরে ও স্বরে আর ক্ষেত্রে অলওয়েজ স্বরে আ যেতে, ঠিক আছে, স্বরে আ অলওয়েজ উইন্স, এভাবে মনে রাখবা যে তৎসম শব্দের স্বরসন্ধিতে স্বরেও এবং স্বরে আর যদি কোনো সন্ধি হয়, অলওয়েজ কি, কোন ধ্বনিটা শেষ পর্যন্ত থাকে? চ্যাট বক্সে লেখেন, কোন ধ্বনি থাকে, অধ্বনি নাকি আধ্বনি? আধ্বনি যেতে, তাই না? তারপরে দেখেন আরেকটা সুন্দর একটা আমি তোমাদের প্যাটার্ন শেখাই, অধ্বনি এবং
ধরো স্বরেয় অথবা স্বরেয়ার সাথে, ঠিক আছে, স্বরেয় অথবা স্বরেয়ার সাথে যদি হ্রস্বই অথবা দীর্ঘইর যদি সন্ধি হয় তখন কি হয়, ঠিক আছে। মনে রাখবা এই কম্বিনেশনের ক্ষেত্রে অলওয়েজ অ্যান্সার সেম। এইটার অ্যান্সার অলওয়েজ এ ধ্বনি, ঠিক আছে। দেখো, শুভ অধ্বনি ছিল, ইচ্ছা ই ধ্বনি ছিল, এখানে হয়ে যাবে কি শুভেচ্ছা, এ ধ্বনি চলে আসলো। ভয়ের সাথে কি এ কার মানে কি এ ধ্বনি। অর্থাৎ এখানে অ আর আ এর যে কম্বিনেশন, অ আর ই এর যে কম্বিনেশন, এটা অলওয়েজ এ তে যায় থাকে। এখানে অ আ অথ এর সাথে ই বা দীর্ঘ ই, ঠিক আছে, এদের যদি কম্বিনেশন হয় রেজাল্ট অলওয়েজ কি এ ধ্বনি। তারপর এদিকেও সেম, এদিকেও সূত্রটা কিরকম, স্বরেয় বা স্বরেয়া ধ্বনির সাথে যদি হ্রস্ব উ বা দীর্ঘ উ, ঠিক আছে, হ্রস্ব উ অথবা দীর্ঘ উ ধ্বনির সন্ধি হয় তাহলে ওইটা অলওয়েজ ও হয়ে যায়। যেমন সূর্য, দেখো এখানে এখানে কি ছিল, অধ্বনি ছিল, আর উদয় এখানে হ্রস্ব উ ধ্বনি, তাই না? কিন্তু উত্তর কি হয়, মানে এই সন্ধির যে ফর্ম এটা কি হয়, ও ধ্বনি হয়ে যায়, সূর্যোদয়। সূর্য এবং উদয় মিলে সূর্যোদয় হয়ে যায়, ঠিক আছে। তো এইটাও কিন্তু একটা সন্ধির খুব ইন্টারেস্টিং নিয়ম, অলওয়েজ রেজাল্টটা কিন্তু এখানে সেম থাকবে, ও ধ্বনিই থাকবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন এগুলো কিছু এক্সেপশনাল নিয়ম আছে, যেমন রি যদি থাকে, ঠিক আছে, রিটা হলো রয় হসন্তের মতো কাজ করে। যেমন দেবর্ষি, এটা সন্ধি বিচ্ছেদ কিভাবে করবা, দেব যোগ ঋষি, লাস্টে যদি এইভাবে এটা থাকে, রেফ যুক্ত পেট কাটা বন্ধনা শয় রশ্মি, তখন ওইটা মানেই রাস্তায় ঋষি আছে, এটা মনে রাখবে, ঠিক আছে, এটা শর্ট ট্রিক, হ্যাঁ এইগুলা। যেমন সপ্তর্ষি, সপ্ত যোগ ঋষি, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। রাজর্ষি কি, রাজা যোগ ঋষি। ওকে, বুঝতে পারছেন? আর এই দেখো উত্তমর্ণ অধমর্ণ এইগুলোর আমি লিখে দেই, এই যে লাস্টে যদি এটা মানে কি ঋষি হয়, আর এদিকে যদি মূর্ধন্য সাথে রেফ থাকে এটা মানে ঋণ, ঠিক আছে, ন, বুঝতে পারছেন? মানে অধমর্ণ এটা হবে অধম যোগ ঋণ, ঠিক আছে। তারপরে যদি আরেকটা ব্যাপার আছে আমি মনে রাখেন, দেখেন তয়রেফ যদি থাকে, যেমন ক্ষুধার্ত, তাই না, ক্ষুধার্ত থাকে না, আর্ত এরকম থাকে, আর্ত যদি লাস্টে থাকে তখন ওইটা মানে হলো পরের যে সন্ধিটা ওইটার সাথে ঋত আছে। তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, দেখো ক্ষুধার্ত হয় ক্ষুধা যোগ ঋত, ঠিক আছে, দেখো শীতার্ত, শীত যোগ ঋত, তারপর তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্ত, তয়রেফ যদি থাকে ওইটা কি পরের ওয়ার্ডটা সবসময় ঋত, ঠিক আছে। তো এই যে এটা হলো রিকারের যে নিয়মগুলো, এরকম অনেক দেখো নিয়ম আছে। স- অধ্বনি বা আধ্বনির সাথে যদি এ বা ওই এর কোনো কম্বিনেশন করো অলওয়েজ রেজাল্টটা কি হয়, রেজাল্টটা হবে ওই, ঠিক আছে, ওই, এটাও একটা ফিক্সড। যেমন জন যোগ এক, দেখো জন যোগ এক শুরুতে অধ্বনি ছিল এখানে, আর একের ক্ষেত্রে এ ধ্বনি হয়ে যায় কি জনৈক, এখানে কিন্তু ওই ধ্বনি জয়লাভ করে, তাই না। সদা যোগ এব, সদা যোগ এব, সদৈব। তারপরে মত যোগ ঐক্য, মতৈক্য, ইত্যাদি, এভাবে কিন্তু আমরা সন্ধি বিচ্ছেদ গুলো দেখে থাকি। এরকম ভাবে সহজ সহজ ভাবে তুমি প্রতিটা ওয়ার্ড সন্ধি বিচ্ছেদ কিন্তু ভালো মতো পড়তে হবে। দেখুন অ বা আয়ের সাথে যদি ও বা ও যদি যুক্ত হয় অলওয়েজ ও কিন্তু জয়যুক্ত হয় বা জয়ী হয়। যেমন দেখো বন যোগ ঔষধি, এটা কি বনৌষধি, ঠিক আছে। এবার মহাযোগ ঔষধি, এখানে আর ও, এখানে কিন্তু মহৌষধি, ঠিক আছে, ও হয়ে যায় অলওয়েজ, এখানে ও জয়যুক্ত হয় বা জয়ী হয়, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো আরো নিয়ম আছে, রস্যই এবং দীর্ঘ এর যে কোনো কম্বিনেশন অলওয়েজ দীর্ঘই যেতে, ঠিক আছে। এরকম আমাদের এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো পড়তে হবে যে দেখো অতীত বানানগুলো দেখো দীর্ঘই, অতীত বানানটা আমি দীর্ঘই দেই, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝলাম যে অতীত বানানটা দীর্ঘই, কিন্তু এর সন্ধি বিচ্ছেদ যখন করবা এটা কিন্তু রস্যই ধ্বনি আর রস্যই ধ্বনির মিলনে তৈরি হয়েছে। সো খুব ভালো মতো কেয়ারফুল লিখতে হবে যে অতি যোগ ঈদ, কোথাও কিন্তু দীর্ঘই দেওয়া যাবে না, ঠিক আছে, কোথায় দেওয়া যাবে কোথায় যাবে না। মনে রাখবা যে ইক্ষা বানান, ঠিক আছে, ইক্ষা বানানে অবশ্যই সব সময় দীর্ঘই, অপেক্ষা, ঠিক আছে, অপযোগ ইক্ষা,
সো ইক্ষা বানানে সবসময় দীর্ঘ, এটা মনে রাখবে। আর ইন্দ্র বানানে সবসময় কি, হ্রস্বই। তারপর ঈশ বানানে সবসময় দীর্ঘই। ঠিক আছে, এরকম। তাহলে এই যে ধরো তোমাকে দিল মহিন্দ্র দিল আর মহেশ দিল, ঠিক আছে। তাহলে একটা হলো মহাযোগ ইন্দ্র, ইন্দ্র বানানে রস্বই। আর মহেশ যেটা, এটা মহাযোগ ঈশ, ঈশ বানানে কি, দীর্ঘই। ঠিক আছে, এভাবে কিন্তু একটু মাথা খাটায় খাটায় কাজ করতে হবে। ওকে, এগুলো মনে রাখবা, যে এই বানানগুলো মনে রাখবে, তাহলে কি দেখবা সন্ধি বিচ্ছেদ পারা, ইক্ষা, ইন্দ্র, ঈশ, এগুলো বানানে কিন্তু ভুল হয়। ঠিক আছে, তো এই সবগুলোই, এই যে এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে না, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এক্সাম্পল গুলো খুব ভালো মতো পড়তে হবে আপনাদের। ওকে, দেখি। তারপরে দেখো অত্যন্ত, এটা কিভাবে করি, অতি যোগ অন্ত, ইত্যাদি, ইতি যোগ আদি। ঠিক আছে, এগুলা কিন্তু তোমার জাস্ট প্র্যাকটিসের সন্ধি কিন্তু পুরাটাই বলা যায় যে যে যত পড়বে এবং প্র্যাকটিস করবে তার কিন্তু আয়ত্ত পাওয়ার চান্স বেশি। ঠিক আছে, এটা আমরা যেমন বিপরীত শব্দ সমার্থক শব্দ পড়ি, তোমরা ইজিলি যেটা কাজটা করতে পারো সেটা হলো প্র্যাকটিস করো বেশি বেশি। ঠিক আছে, প্রত্যুষ দেখো, প্রতি যোগ উষ, মস্যাধার, মসি যোগ আধার, ইত্যাদি, এইগুলা কিন্তু ভালো মতো আপনাদের পড়তে হবে। এখানে সবগুলো নিয়ম এক করে। আর লাস্টের দিকে এইদিকে সব আপনাদের প্র্যাকটিস দেওয়া আছে, ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি। দেখো দিক ব্যঞ্জন প্লাস স্বরধ্বনির সংগতিগুলো কেমন হয় দেখো। ক আর অধ্বনি মিলে গ হয়ে যায়। ঠিক আছে, অলওয়েজ দেখো ফার্স্ট ধ্বনির সাথে নিয়মটা কি দেখো, ক, চ, ট, ত, প, এগুলো কি বর্গের প্রথম ধ্বনি, তাই না? আমরা ক বর্গ, এই চ বর্গ এভাবে পড়ছি না, বর্গের প্রথম ধ্বনি। দেখ প্যাটার্নটা আমি তোমাকে বোঝাই কিভাবে মেলে। বর্গের প্রথম ধ্বনির সাথে যদি স্বরধ্বনি থাকে, যদি স্বরধ্বনি যুক্ত হয়, তাহলে সেগুলো কি হয়ে যায় জানো, বর্গের তৃতীয় ধ্বনি হয়ে যায়, 3 নাম্বার ধ্বনি, বর্গের 3 নাম্বার। তাহলে ক বর্গের, চিন্তা করো, ক বর্গের 3 নাম্বার ধ্বনি কি, ক বর্গের 3 নাম্বার ধ্বনি কি, লেখেন তো চ্যাট বক্সে, গ, তাই না? এই যে ক, খ, গ, ক না, ক 1 নাম্বার যদি হয় তাহলে খ 2 নাম্বার, গ 3 নাম্বার। দেখো আমরা যে ওয়ার্ডটা পড়ি দিগন্ত, একটু খেয়াল করেন দিগন্ত, এর মধ্যে মাঝে কি আছে, একদম মাঝে দ আর গ এর মাঝে, অন্ত আর দি এর মাঝে দেখো গ আছে। এই গ কিন্তু ক বর্গের 3 নাম্বার ধ্বনি। এটা এই জন্য যদি ভাঙো তুমি দেখতে পারবা যে এটা আসলে দিক যোগ অন্ত, কারণ দিক বলতে তো কিছু নাই, বুঝতে পারছো? দিক, গ এর দিক বলতে কিন্তু কিছু নাই। ঠিক আছে, দিক যোগান্ত না ওনাইজা, এটা দিক যোগান্ত। ঠিক আছে, সঠিক উত্তরটা কি, দিক। ঠিক আছে, এবং তুমি যখন ব্যঞ্জনধ্বনি লিখবা, ঠিক আছে, ব্যঞ্জনধ্বনির সাথে সন্ধি লিখবা, অবশ্যই কিন্তু এই হসন্ত দিতে হবে। ঠিক আছে, হসন্ত কেন দিতে হবে বলো তো, কেউ কি বলতে পারবা? এখানে হসন্ত কেন আছে, নহিন বলেছো। নহিন, হ্যাঁ বলো তো, তোমাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। তার কারণ এখানে যদি আমি হসন্ত না দিই তাহলে এটা স্বরেও বোঝাবে, তাহলে স্বরেও বোঝালে তো এটা আর এক্স্যাক্টলি, অন্য। এক্স্যাক্টলি, ভেরি নাইস অ্যান্সার নহিন, অ্যাকিউরেট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। এখানে যদি হসন্ত না দাও, হসন্ত মানে আটকায় দেওয়া, গেট দিয়ে আটকায় দেওয়া, তুমি যদি হসন্ত না দাও তার মানে হইলো এখানে অধ্বনি আছে। আর অধ্বনি আর অধ্বনির মিলন হলে তার ব্যঞ্জন ধ্বনি থাকে না, এটা এটা কি হয়ে যাবে, স্বরধ্বনি হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের ব্যাপারগুলো দেখতে হবে। দেখো নিযন্ত, যে মূর্ধন্য কিন্তু, ঠিক আছে, নিযন্ত এখানে হয় নিচ যোগান্ত, এখানে তৃতীয় ধ্বনি ছিল, কিন্তু আসলে সন্ধি বিচ্ছেদ যখন করবা এখানে আসলে বর্গের প্রথম ধ্বনি চ আছে। স্বরানন, ঠিক আছে, ডয় বিন্দুরা যখন থাকে ওইটা আসলে ট হয়ে যায়, দেখো শর্ট যোগ আনন, যেমন ষোড়শ। ঠিক আছে, এখানে ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে যায়। তারপরে দেখো এই এক্সাম্পল গুলা দেখো মিল আছে, এগুলো পড়লে তুমি মনে রাখতে পারবা, বুঝছো? সন্ধি পড়তে আসলে মজা লাগে, খারাপ না। যেমন দেখো একচ্ছত্র, এক যোগ ছত্র, হ্যাঁ এটা তুমি একটা প্যাটার্নটা ধরে ফেলার ট্রাই করবা। তুমি কি করবা, নিজে একটা প্যাটার্ন ধরার ট্রাই করবা। তারপরে তখন যদি তোমাকে বলি যে মুখচ্ছবি কি হবে, তা তুমি বুঝতেছো এই যে মুখ যোগ ছবি, তাই না? এটা যদি এক যোগ ছত্র হয় তাহলে মুখচ্ছবি কি হবে, মুখচ্ছবি হলো এক যোগ মুখ, মুখ যোগ ছবি হবে। ওকে, তারপর ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির সন্ধি, যেমন সৎচিন্তা। দেখো ত এর সাথে চ হয়ে গেলে, দেখো ত এর সাথে চ ছ হলে কি হয়, আর দ এর সাথে চ ছ হলে কি হয়, এই যে এই প্যাটার্নটা দেখো। ত এর সাথে, ঠিক আছে, যদি চ হয় তো ওইটা ডবল চ হয়ে যায়, ঠিক আছে, চয়ে চ হয়ে যায়। আর ত এর সাথে ছ হলে চয়ে ছ হয়ে যায়। যেমন
সৎ যোগ চিন্তা, সৎ চিন্তা। এখানে খণ্ডত্ব মানে কি জানো? খণ্ডত্বের কিন্তু একটা সিম্পলিফাইড রূপ আছে, এইটা মানেই খণ্ডত্ব, ঠিক আছে? তয় হসন্ত মানেই কিন্তু খণ্ডত্ব, ঠিক আছে? তারপরে রয় হসন্ত মানে কি? রেফ, ঠিক আছে? আমরা যে রেফ লিখি, ওইটা কিন্তু রয় হসন্তর মতো কাজ করে, আমি বলেছিলাম। তো এই যে খণ্ডত্ব, এর সাথে চিন্তা, সৎ চিন্তা। উচ্ছেদ, ঠিক আছে, উৎ যোগ ছেদ, ঠিক আছে, এরকম হয়। তারপর বিপদচয়, বিপদ যোগ চয়, বিপদ ছায়া, বিপদ ছায়া, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা ব্যাপারগুলো সর্ট আউট করি সন্ধিতে। তো যত তুমি দেখবা, যত তুমি, কি তোমার ট্রিকটা কি? শর্ট টাইমে তোমার পড়ার ট্রিক হলো প্যাটার্ন বের করা। তুমি যদি প্যাটার্ন ধরতে পারো, শব্দ দেখে বুঝতে পারো যে আসলে কোন প্যাটার্নে সন্ধি বিচ্ছেদটা হচ্ছে, তুমি সবচেয়ে ইজিলি, মানে এক চান্সে তুমি মানে সন্ধির উত্তর করতে পারবা পরীক্ষায় যদি আসে, ঠিক আছে? সো এই প্যাটার্ন, প্যাটার্ন অলওয়েজ কি, ফাইন্ড আউট দ্য প্যাটার্নস। এরকম দেখে মনে হতে পারে যে অনেক কিছু আছে, ঠিক আছে? জাস্ট দেখো এইগুলো পুরো, এই পর্যন্ত আমি তোমাকে যেমনে পড়াইলাম তুমি এমনিই পড়বা, ঠিক আছে? প্রতিটা ওয়ার্ডের কি প্যাটার্ন বের করার চেষ্টা করবা। আর এই যে বিশেষ নিয়মে সাধিত কয়েকটা সন্ধি, এগুলো হলো কি, এগুলো একটু এক্সেপশনাল, ঠিক আছে? এই যে নিপাতনে সিদ্ধ, মানে এগুলো কোনো নিয়মের মধ্যে, নিপাতনে সিদ্ধ মানে কি জানো? নিয়মের মধ্যে পড়ে না, কোনো নিয়মে ফেলা যায় না, প্যাটার্নে ফেলা যায় না, ফেলা যায় না। এই বইটা যারা পাও নাই, তোমাদের আজকে আবার নোটিশ গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? নিয়মে ফেলা যায় না। সো এইগুলো অবশ্যই মুখস্থ থাকবে, ঠিক আছে? তোমাদের গাইড করে দেওয়া দেখো বেস্ট আইডিয়া, আমি কিন্তু বলে দিচ্ছি যে কোন জিনিসগুলো মুখস্থ করতে হবে, নিয়মে ফেলা যায় না, ঠিক আছে? বাকিগুলো তো তুমি প্যাটার্ন ধরতে পারবা, কিন্তু এইগুলোর কিন্তু তুমি প্যাটার্ন ধরতে পারবা না, তাই না? যেমন পরস্পর, পর যোগ পর, এটার কোনো প্যাটার্ন নাই, এটা তোমাকে মনে রাখতে হবে। যেমন দেখো, এদিকে আছে গো যোগ পদ, ঠিক আছে, গোষ্পদ, এই জিনিসটাও কিন্তু নিয়মে পড়ে না। তো এখানে যাই যে আছে কিনা কিনা এগুলো কিন্তু আসে খুব, ঠিক আছে? তো আমাদের মনে রাখতে হবে এগুলো ভালো মতো। আর বিসর্গ সন্ধি হলো যে সন্ধির মধ্যে বিসর্গ আসে, ঠিক আছে? যেমন বিসর্গ কি জিনিস? বিসর্গ হলো এই যে এই যে আমরা ব্যঞ্জন বর্ণটা পড়ি, এটা আমরা বিসর্গ হিসেবে জানি, তাই না? সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তঃস্থিত মানে পদের লাস্টে অবস্থিত, পদের শেষে থাকে এই র এবং দন্তের স, অনেক ক্ষেত্রে কি হয়ে যায় জানো? এবং তা বিসর্গ রূপে লেখা হয়, ঠিক আছে? অনেক ক্ষেত্রে অঘোষ ধ্বনি অর্থাৎ হ ধ্বনি রূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ রূপে লেখা হয়, ঠিক আছে? কিভাবে তুমি এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে, দেখবা। অন্তরকে অনেক সময় কি লেখা হয়? অন্তরকে অন্ত, ঠিক আছে? যেমন পুনরকে লেখা হয় পুন, ঠিক আছে? এভাবে আমরা সংস্কৃত ভাষায় লেখা হয়ে থাকে। মেইন কথা ওইটা না, তোমাকে বিসর্গ সন্ধিরও প্যাটার্ন বুঝতে হবে, ঠিক আছে? যেমন ধরো তপোবন, এখানে তপ যোগ বন, মেইন কথা শোনো, নিপাতনে সিদ্ধ মানে বলেছি যেগুলো নিয়মের মধ্যে পড়ে না, ঠিক আছে? যেগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না। অনায়াসের তোমার প্রশ্নের উত্তর এটাই। সো সন্ধি টপিকটা যে বোঝার যে বিষয়গুলো ছিল ওইগুলো কিন্তু আমি তোমাদের অলরেডি বলেছি। দেখো নিরাকার, ইউজুয়ালি নি যুক্ত শুরুতে, ঠিক আছে? নি যুক্ত ওয়ার্ড গুলো কিন্তু বিসর্গ সন্ধি হয়, ঠিক আছে? তারপরে দূর যুক্ত, ঠিক আছে? দূরযুক্ত যে সন্ধিগুলো দেখো, দুর্যোগ, এরকম হয় যে দু যোগ যোগ, ঠিক আছে? এই যে দু প্লাস যোগ, এই যে দু এর পরে কিন্তু অবশ্যই তোমাকে বিসর্গটা দিতে হবে, তাছাড়া কিন্তু এই বিসর্গ সন্ধি ভুল হয়ে যাবে। তুমি মেইনলি পড়বা কি জানো? তুমি একটু নিয়মটা পড়বা, এরপরে তুমি যত বেশি পড়া যায় ওয়ার্ড পড়বে, সন্ধির যে সমষ্টিগত ওয়ার্ড এবং সন্ধি বিচ্ছেদ, এটা যদি তুমি বেশি বেশি পড়ো তোমার এমনিই মাথার মধ্যে থাকবে, ঠিক আছে? দেখো পুনর্জন্ম, ঠিক আছে? এখানে কি হবে তুমি বুঝতেই পারতেছো যে পুন যোগ জন্ম, এই যে এই নিয়মগুলো যদি তুমি দেখো যে পুনরুক্ত, পুনরায়, এগুলো দেখলেই তুমি এমনিতেই পারবে এটা, তাই না? তো দেখো এটা কিন্তু তোমাকে আলাদা করে শিখতেই হইলো না, তুমি এইগুলো নিয়ম থেকেই কিন্তু তুমি এইগুলো পারতেছো। সো এটা কিন্তু পড়তেই হবে আপনাদের, ঠিক আছে? যদি তোমাদের কাছে অন্য বইও থাকে, অন্য বইও কিন্তু এই জিনিসগুলো ফিক্সড, ঠিক আছে? যে কোনো বইয়েই বলো, এই জিনিসগুলো কিন্তু ফিক্সড। তো সন্ধি যখন পড়বে অবশ্যই এভাবে এক্সাম্পল গুলো ধরে ধরে, ঠিক আছে? এক্সাম্পল উপরে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। আমরা বুঝি না যে আসলে কোন জিনিসটাই আমাদের ফোকাস দিতে হবে। আমি কিন্তু তোমাদের অবশ্যই কোনো টপিক পড়ালে এই জন্য বলে দেই যে এই জিনিসটা হলো এই টপিকের ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা ভালো মতো পড়বা, ঠিক আছে? যেমন সন্ধির ক্ষেত্রে এক্সাম্পল গুলোর কোনো কি বিকল্প নাই, এক্সাম্পল গুলোই আসে।
পরীক্ষায় আসবেই এইগুলো, ঠিক আছে? সো এইগুলো আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি এবং এগুলো তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? এই যে কোনো কোনো সন্ধির আবার দেখো, বিসর্গ সন্ধির মেইনটাতে বিসর্গটা লোপ পায় না, যেমন প্রাতকাল, এখানে বিসর্গ আছে, দেখো প্রাত যোগ কাল। তারপরে দেখো মনোকষ্ট, যেমনি আছে অমনি লিখে দিবে, তাই না? এটা কোনো আসলে পেইন না, এটা হলো ইজি। এটা হলো বিসর্গ সন্ধির মোস্ট ইজিয়েস্ট থিং। ওকে। তারপর আরেকটা জিনিস আমরা দেখতে চাইছিলাম, দেখেন, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। নত্ব ও সত্য বিধান, এই জিনিসটা কি বেসিক একটা ধারণা থাকা লাগবে, ঠিক আছে? সন্ধিতে একটা টপিক গেল, মানে সন্ধিতে কি পড়তে হবে এটা আমি কিন্তু গাইড করে দিয়েছি ভালো মতো, ঠিক আছে? এখন দেখেন নত্ব সত্য বিধান। দেখো তুমি নিশ্চয়ই এটা দেখে বুঝতেছো যে এখানে ন আছে আর এখানে পেটকারের মধ্যে স আছে, অর্থাৎ এখানে খুব বড় একটা ব্যাপার হলো মূর্ধন্য এবং পেটকাটা মূর্ধন্য স, ঠিক আছে? সরি, মূর্ধন্য প্লাস পেটকাটা মূর্ধন্য স, ঠিক আছে? মজার একটা বিষয় শোনাই, এই ব্যাপারটা হয়তো অনেকেই খেয়াল করো নাই বা জানো না, ঠিক আছে? এটা কিন্তু নতুন একটা টপিক, সন্ধিরা। মূর্ধন্য এবং পেটকাটা মূর্ধন্য স খাঁটি বাংলা শব্দতে ব্যবহারই হয় না, এটা জানো তোমরা? আমরা যে বাংলায় কথা বলি, এই বাংলায় মূর্ধন্য স এবং পেট কাটা মূর্ধন্য যেটা বলি, ঠিক আছে, এই যে মূর্ধন্য এবং মূর্ধন্য স, এটা কিন্তু ব্যবহারই হয় না। কিন্তু তুমি বলতে পারো যে স্যার আমি তো লিখি, প্রায় প্রায় লিখি, আমি যে পণ বানানে এটা লিখি, তাই না? পণ বানানে লিখি। এখন তোমাকে কোয়েশ্চেন, যে পণ আসলে কোন ভাষার শব্দ? পণ তো সংস্কৃত শব্দ, তাই না? তৎসম শব্দ। তারপরে আরো তুমি লিখতে পারো, ধরো আমরা ধরো লিখলো বাণিজ্য। বাণিজ্য মানে তো মূর্ধন্যই ইউজ হয়, তুমি এটা বলতে পারো আমাকে। এখন আমি তোমাকে বলবো যে আরে বাবা, বাণিজ্য তো বাংলা ভাষার শব্দই না, খাঁটি বাংলা শব্দই না, এটা তো সংস্কৃত বাংলা শব্দ। সো কনক্লুশনটা কি আসতেছে? কনক্লুশনটা আসতেছে যে মূর্ধন্য ষ এবং পেট কাটা মূর্ধন্য ষ শুধু সংস্কৃত ভাষায় ব্যবহার হয়, ঠিক আছে? সংস্কৃত ভাষা, এবং এর নিয়ম আছে, ঠিক আছে, ব্যবহারের নিয়ম আছে। সো কনক্লুশন দাঁড়াচ্ছে যে মূর্ধন্যস্ব এবং মূর্ধন্যর ব্যবহারের যে সুনির্দিষ্ট নিয়মগুলো আছে, এই নিয়মকেই আমরা ব্যাকরণে পড়ি নত্ব ও সত্য বিধান হিসেবে। বুঝতে পারছেন? একটা টপিক কিন্তু বোঝা, টপিকটা বোঝা খুব ইম্পর্টেন্ট। মূর্ধন্যস্ব এবং মূর্ধন্যয়ের সঠিক ব্যবহারের, সংস্কৃত ভাষায় এদের সঠিক ব্যবহারের যে নিয়ম, এটার নামই কি? নত্ব ও সত্য বিধান, ঠিক আছে? দেখ, এই জন্য বলছে বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ধ্বনির ব্যবহার নাই। প্রথমে নত্যবিধান, ঠিক আছে? মূর্ধন্য ধ্বনির ব্যবহার কিন্তু বাংলা ভাষায় নাই। সেজন্য বাংলা তদ্ভব বা বিদেশি ভাষার বানানে এই লেখার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? আফিয়া ফাহমিদা রাইসা এখন বলেছো বর্গের দ্বিতীয় ধ্বনি কি কি? বর্গের 2 নাম্বার ধ্বনি ক খ, ঠিক আছে? তাহলে ক বর্গের দ্বিতীয় ধ্বনি কি? খ। ওকে, চ্যাট বক্সে কোনো আজাইরা কিছু করবা না। হুইজ দিস? ফাতিন, ফাতিন, হোয়াট আর ইউ ডুইং? ফাতিন, তোমাকে কিন্তু এর আগের দিন আকাশ, আমার মতে আকাশ স্যার কিন্তু তোমাকে ওয়ার্ন করেছে। ফাতিন, নেক্সট টাইম থেকে যদি কোনো মানে ফাত্রামো কাজ পোলাপান দেখি, ঠিক আছে, মানে ফাত্রামো কাজ দেখি, তাহলে কিন্তু তোমার খবর আছে। ওকে, দেখো, এবার দেখেন, ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াচ্ছি, এই জিনিস কিন্তু তুমি ক্লাসে বারবার কিন্তু এ পাবা না। সংস্কৃত শব্দ খাঁটি বাংলা শব্দের মধ্যে পার্থক্য কি? সংস্কৃত শব্দ একদম দুইটা ডিফারেন্ট ভাষা বেসিক্যালি, বুঝছো? সংস্কৃত কোন ভাষা? বাংলা ভাষার একদম প্রাচীন রূপ, বেদের ভাষা, ঠিক আছে? হিন্দু ধর্মের বেদের ভাষা কি? সাকিব আল হাসান, সাকিব আল হাসান কি শুনতে পাচ্ছ? সাকিব আল হাসান, আনমিউট করো তো। সাকিব আল হাসান, তুমি শুনতে পাচ্ছ? সাকিব আল হাসান মিটিং এ নাই? সাকিব বলো, সংস্কৃত ভাষা কি? সাকিব কি শুনতেই পাচ্ছে না আমাকে? আচ্ছা, সংস্কৃত ভাষা কি কে বলতে পারবেন? আমি ক্লাসে কিন্তু বুঝিয়েছি এর আগে। ওকে, আরশ, আরশ বলেন সংস্কৃত ভাষা কি? সংস্কৃত ভাষা হচ্ছে আমাদের ভাষার যে আগের রূপটা রয়েছে সেই মানে হুম, সেই রূপটাকে বলা হয় সংস্কৃত ভাষা।
এক্স্যাক্টলি, প্রাচীনতম রূপ, মেইন কথা তুমি বলতে চাইছো যেটা, বাংলা ভাষার সবচেয়ে ওল্ডেস্ট রূপ, তাই না? ওল্ডেস্ট ফর্ম। এখন এই ওল্ডেস্ট ফর্মটা কে এনেছিল এটাও কিন্তু আমি বলেছি তোমাদের। আর্য জাতির সাথে এসেছিল, তাই না? সংস্কৃত ভাষাটা কিন্তু এসেছিল আর্য জাতিদের মাধ্যমে। আর্য জাতিরা দুইটা জিনিস নিয়ে এসেছিল, আমি বলেছিলাম যে একটা হলো সনাতন ধর্ম, আরেকটা হইলো ঋগ্বেদ। এই বেদের ধর্ম ছিল কি? সংস্কৃত। এটাকেই বাংলা ভাষার প্রাচীনতম রূপ বলা হয়। এটা থেকে বিভিন্ন চেঞ্জ হয়ে হয়ে বর্তমানে যে ভাষায় আমরা কথা বলছি এটা হলো খাঁটি বাংলা। নিশ্চয়ই উত্তর পেয়েছো। এখন এই যে ন ব্যবহারের যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো তোমাদেরকে বুঝতে হবে, এবং তোমাদের মূলত এখান থেকে প্রশ্ন আসার চান্স কম। তবে রিস্ক না নেওয়ার জন্য এই এই টপিকটা অ্যাটলিস্ট পড়তে হবে, ঠিক আছে? যেমন দেখো, কিছু নিয়ম আছে। ট বর্গীয় ধ্বনির আগে তৎসময় শব্দে সবসময় মূর্ধন্য হয়। ধর এই যে, যেমন দেখো, ঘন্টা, এই যে ট এর সাথে ছিল জন্য কি হয়ে গেছে, এখানে মূর্ধন্য হয়ে গেছে, ঠিক আছে? ঘন্টাতে বানানে মূর্ধন্য। তারপরে দেখো লণ্ঠন, এখানেও কি ট বর্গীয় ধ্বনি তো, ঠ, তাই না? ঠ এর আগে এই জন্য কি মূর্ধন্য হয়েছে। তারপরে দেখো ড এর আগেও কিন্তু কাণ্ডতে তুমি মূর্ধন্য দেখতে পাবে। তো এরকম জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের কি বলে, এই নত্য বিধানের ক্ষেত্রে বোঝার জন্য, যে ট বর্গীয় ধ্বনির আগে অলওয়েজ মূর্ধন্য হয়। তারপর দেখো রি, র, পেট কাটা, মূর্ধন্য স, এইগুলো যদি কোনো সংস্পর্শ থাকে বা এইগুলোর কোনো কানেকশন থাকে, অবশ্যই মূর্ধন্য হয় আপনাদের, ঠিক আছে? যেমন ঋণ, তৃণ, দেখো তৃণ, এই বানানে কি? ত যোগ র, এই কি, এটা কি রিকার, তাই তো? দেখেন, ত যোগ এই যে রিকার, রিকার, আমি কি বলেছি? রি, র আর পেট কাটা মূর্ধন্য কোনো সংস্পর্শ থাকলেই মূর্ধন্য হবে। এই জন্য এর পরে কি হচ্ছে আপনাদের? তৃণ হচ্ছে। বর্ণ, বর্ণকে যদি ভাগে, আমি কিন্তু আগে রেফকে ভাঙতে হয় কিভাবে আমি বললাম, যে বর যোগ ন, ঠিক আছে? তো এই এখানে রেফ আছে বা র আছে জন্যই এখানে মূর্ধন্য হবে, ঠিক আছে? বর্ণ না রেফের সাথে, এই জন্য, বা র এর সাথে যদি থাকে সবসময় মূর্ধন্য হয়। কিন্তু শর্ত কি? শর্ত হইলো ওই শব্দটাকে সংস্কৃত হয়েছে হবে। মানে তুমি বাংলা, খাঁটি বাংলা কোনো ওয়ার্ড এনে কিন্তু এটা করতে পারবা না, খাঁটি বাংলার সাথে এটা যাবে না। কারণ শুধু তো সংস্কৃত ভাষাতেই মূর্ধন্য ব্যবহার হয়। তো এই যে নিয়মগুলো, এগুলো মোস্টলি মুখস্থ। কিছু কাছাকাছি নিয়ম দেখো, রি, র, পেটকার অন্যের সাথে যে পড়লাম, এদের সাথে যদি কোনো স্বরধ্বনি অথবা পেটকার মূর্ধন্য স, অন্তস্থ ব, হ এগুলো থাকে, অথবা ক বর্গীয় বা প বর্গীয় ধ্বনি থাকে, তাহলে তার পরেও কিন্তু মূর্ধন্য হয়, ঠিক আছে? দন্তন্য থাকলে এটা মূর্ধন্য হয়ে যায়। তো এরকম কিছু নিয়ম আছে। আর এইটা আমরা ছোটবেলায় একসময় মুখস্থ করতাম, ক্লাস সিক্সে যদিও ওইভাবে করি নাই। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে ন্যাচারালি কোনো নিয়ম না, ঠিক আছে, ন্যাচারালি মূর্ধন্য হয়। সবগুলোই সংস্কৃত ওয়ার্ড, ঠিক আছে? সবগুলোই সংস্কৃত ওয়ার্ড। এই ন্যাচারালি ওয়ার্ড গুলোকে একটু দেখে আপনাদের চিনতে হবে কখনো যদি পারেন। আচ্ছা, সাকিব আল হাসান, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? যাই হোক, সাকিব মনে হয় না ক্লাসে আছে ভালো মতো। সাকিবের প্যারেন্টকে আজকে কল দিয়ে সাকিবকে জানাইতে পারলে তো ক্লাসে এই ব্যাপারটা সলভ হয়ে যেত, নাইলে ওর প্যারেন্টকে আমি কল দিব ক্লাসের পর। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মনে, এরকম একটা ছন্দ বানানো, ঠিক আছে? বিনু, বিনা, কঙ্কন, কণিকা। মাত্র এই শব্দগুলোতে কি মূর্ধন্য বসবে? হ্যাঁ, এই দেখো, এই প্রতিটা শব্দতে একটা জিনিস কমন আছে, কি বলতো? এই যে যেগুলো দাগাইতেছি, এই যে ছন্দের যে সবগুলো ওয়ার্ডের মধ্যে কমন কি এখানে? মানে এদের মধ্যে কমন কি জিনিস আছে? মূর্ধন্য, তাই না? খুব ইজি। দেখো, চাণক্য বানানে, মাণিক্য বানানে, গণ বানানে, তারপরে বাণিজ্য, লবণ, মন, ঠিক আছে? সব কিছুতেই কিন্তু মূর্ধন্যটা কমন, মানে এই ওয়ার্ডগুলোর সাথে ন্যাচারালি মূর্ধন্যই হয়। তো এই জিনিসগুলো কিন্তু বোঝার জায়গা আসলে নাই, তাই না? নত্যবিধান, সত্যবিধান, তারপরে সন্ধি, যেটাই বলো না কেন, বোঝার জায়গা খুব কম, তোমাকে পড়তে হবে। তো 3 মাস, আর সময় আছে 3 মাস, অবশ্যই কি আপনাদের পড়তে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে? সাকিব আল হাসান লিখেছে, আনমিউট হচ্ছে না। আনমিউট না হলে কি করার বাবা, তোমার সাথে কথা বলতে চাইলাম, তুমি যদি কথা বলতে না চাও, কি করার? দেখেন, মূর্ধন্য স ধ্বনির ব্যবহার নেই কোন ভাষায়? বাংলা ভাষায়। কোথায় আছে? সংস্কৃত ভাষাতে আছে। তোমাদের মাঝে মাঝে আমি কোশ্চেন করব, আহ কোশ্চেন করার দরকার। আব্দুল্লাহ নূর, বলেন তো,
মূর্ধন্য এবং পেট কাটার মধ্যে সেটাই কি বললাম, এই দুইটা যে লেটার আছে, এইটা কোথায় ইউজ হয়, মানে কোন স্যার এটা ভাষায় ইউজ হয়? সংস্কৃত ভাষায় ব্যবহৃত শুধু হয়। সংস্কৃত ভাষায় ইউজ হয়, ঠিক আছে। মূর্ধন্য স্বর ক্ষেত্রেও সেম, ঠিক আছে। এটাকে আমরা অনেক সময় পেট কাটা মূর্ধন্য ষ বলি, কিন্তু এটার নাম কিন্তু পেট কাটা মূর্ধন্য ষ না অফিসিয়ালি, এটার নাম মূর্ধন্য ষ, ঠিক আছে। শুধু মূর্ধন্য ষ বললেই এটাকে বোঝায়, পেট কাটা বলতে হয় না। তারপরে দেখেন, এটারও সুনির্দিষ্ট 7টা নিয়ম লেখা আছে, কখন কখন পেট কাটা মূর্ধন্য ষ ব্যবহারের নিয়মটা আসে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আপনাদের দরকার। এই যে আমি তোমাদের তোমাদের পড়াই থাকবে নেক্সট ক্লাসের জন্য, এবং নেক্সট উইকে কিন্তু এই টপিকটা থেকে আমি প্রশ্নও দিব, ঠিক আছে। নত্যবিধান, সত্যবিধান এবং সন্ধি আমি তোমাদেরকে এখনই তোমাদের ক্লাস ম্যাটেরিয়াল যে গ্রুপটা আছে না, ক্লাস ম্যাটেরিয়াল গ্রুপে এই দাগানোটাই আমি পাঠিয়ে দিচ্ছি, দাগানোটাও পাঠিয়ে দিব, ফ্রেশটাও পাঠিয়ে দিব, ঠিক আছে। এখন তুমি হলো ইয়া করবা, সন্ধি এবং নত্যবিধান, সত্যবিধান, ঠিক আছে। আচ্ছা, রিক্যাপ দেওয়ার, আসলে রিক্যাপ দেওয়ার জায়গা কম, কাজী মোহাম্মদ মেজবাউদ্দিন। দেখো, রিক্যাপ আমি বললাম তো, নত্যবিধান আমি তোমাকে মুখেই বুঝাই দিতে পারবো, জানো। বাংলা ভাষায় মধ্যাহ্নর কোনো ব্যবহার নাই, ঠিক আছে। বাংলা ভাষায় শুধু কিসের ব্যবহার আছে, বাংলা ভাষায় ব্যবহার আছে কিসের জানো, সরি, বাংলা ওই এগুলোর ব্যবহার তাহলে কোথায় আছে, সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষার যে নিয়মগুলো আছে এগুলোকে আমরা নত্যবিধান, সত্যবিধান বলি। নত্যবিধানে আমরা দেখেছিলাম ট বর্গের সাথে, তারপরে রি, র, পেটকারা মূর্ধন্য ষ, ঠিক আছে, এগুলোর সাথে কি মূর্ধন্য হয়। তারপর এগুলোর পরে যদি কোনো স্বরধ্বনি অথবা ক বর্গীয় বা প বর্গীয় কোনো কিছু থাকে, ওইটার পরেও কি মূর্ধন্য হয়। তারপর লাস্টলি একটা পড়েছিলাম যে কোন শব্দগুলোর সাথে স্বভাবতই মূর্ধন্য হয়, এই যে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, সনিতামণি, এই যে এই টাইপ যে ওয়ার্ড গুলো আছে, তুমি পড়তে গেলে মুখস্থ হয়ে যাবে। দেখো আমি ক্লাস 6-এ পড়ছি, এখনো মনে আছে, তাই না? ওকে, একটু ওয়েট করেন। এই যে ক্লাস অ্যান্ড ম্যাটেরিয়ালস, ঠিক আছে, এই গ্রুপে কিন্তু আমি এই বইটা দিয়ে দিচ্ছি আপনাদের। ক্লাস অ্যান্ড ম্যাটেরিয়ালস গ্রুপে সবাই আছেন, তাই না? এই বই কিন্তু আমি তোমাদেরকে এখনই দিয়ে দিলাম, 35 MBর যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তুমি ওপেন করলেই এই যে এরকম পিডিএফ একটা পেয়ে যাবা, আমাদের যে পিডিএফটা। এবং তুমি সূচিপত্র দেখে এই টপিকে চলে যাও, আমি কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, এখান এখান থেকে কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, এবার আসি আমাদের চারুপাঠ। চারুপাঠ আগাইতে হবে। চারুপাঠ আমরা কোন পর্যন্ত লাস্ট পরীক্ষায় ছিল বলেন তো? তোলপাড় পর্যন্ত ছিল। আর কবিতা কি কিছু ছিল? কবিতা থেকে কিন্তু কিছু দেই নাই তোমাদের পরীক্ষায়, জানো, কারণ আমি ভালো মতো ডিসকাস করতে পারি নাই, তো এই জন্য তোমাদের দেই নাই। সো কবিতা, কবিতা আমরা সুখ কবিতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কবিতা, আমরা কবিতার দিকে একটু যাই, কিছু আলোচনা করে দিই, তাহলে তোমাদের একটু কিছু জানতে সুবিধা হবে। আমি কিন্তু আবার বলতেছি, তোমাদের কিন্তু আমি বারবার বই পড়ার নিয়ম সম্পর্কে বলি, যে যে দিনই বইটা ওপেন করি আমি আগে তোমাদের বই পড়ার নিয়ম বলি। বই পড়ার নিয়ম কি? বই পড়ার নিয়ম হলো, প্রথমে তোমাকে মেইন যে টেক্সটটা আছে, ঠিক আছে, টেক্সট, টেক্সটটা পড়তে হবে ভালো মতো, ঠিক আছে। মাহির বিন হামজা, তুমি অ্যাড নাই না? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু নক দিও, আমি অ্যাড করে দিব, ঠিক আছে। দেখেন, টেক্সটটা অ্যাড করতে মানে তুমি আগে টেক্সট পড়বে, ঠিক আছে। ভালো মতো মনোযোগ দেন, কিভাবে পড়তে হবে এটা জানা দরকার। প্রথমে টেক্সটটা পড়বা, টেক্সটটা কোথায় কোন দাড়ি, কমা, কোলন কি আছে, ঠিক আছে। লাস্টে কিন্তু এখানে ডাবল নোট আছে, ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। সো এটা কিন্তু, তারপরে তোমার তোমার বইয়ে যত শব্দার্থ আছে এগুলো মাস্ট তোমার জানতে হবে, ঠিক আছে, সবগুলো অর্থের। তুমি যদি ডেডিকেটেড ভাবে না পড়ো, তুমি ক্যারেট কলেজে আসলে কেমনে এক্সপেক্ট করো যে তুমি ক্যারেট কলেজে চান্স পাবা? তুমি দেখো, আমাদের কোরআনে, পবিত্র কোরআনে একটা ভার্স আছে যে মানুষ কি তাই পায় যা সে চায়, মানুষ কি তাই পায় যা সে চায়। এবং এর পরবর্তী ভার্সে সেই প্রশ্নের উত্তর আছে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তুমি যদি চেষ্টা না করো, তুমি অনেক গ্লোরিয়াস, অনেক ভালো কিছু কিভাবে পাবে, তাই না? সো অনেক ব্যাপারটা এরকমই, তোমাকে এফোর্ট দিতে হবে। তারপর দেখো, প্রতিটা পাঠের উদ্দেশ্য পড়বে, ঠিক আছে। পাঠের উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেনও হয়, অনেক অনেক সময় বোর্ড কোয়েশ্চেনও হতো আমাদের এসএসসি এইচএসসি তে। আর এরপর পাঠ পরিচিতিটা তোমাকে মুখস্থ করতে হবে না, পাঠ পরিচিতিতে তুমি মেসেজটা জানবে, ঠিক আছে। এই কবিতায় বা অমুক গল্পে
কি মেসেজ দেওয়া হয়েছে, ঠিক আছে, মেসেজ জানতে হবে। মানে এই কবিতাটা পড়ার উদ্দেশ্যটা কি, ঠিক আছে, উদ্দেশ্য তুমি তো এখানেই পড়তেছো, বাট মেসেজটা একটু সুন্দর মতো দেওয়া আছে। একদম মুখস্থ করতে হবে না, বাট তোমাকে শব্দার্থ টিকা আমি সাজেস্ট করবো যে মুখস্থ করবো, ঠিক আছে। তারপরে আহ টেক্সট, যে কবিতাগুলো আছে কবিতাগুলো মুখস্থ থাকা ভালো, কারণ পরের লাইন লিখে দিতে পারে তোমাকে, ডেডিকেটেড ভাবে পড়তে হবে। রবীন্দ্রনাথ, আচ্ছা, অন্যান্য কবি সাহিত্যিকের চেয়েও রবীন্দ্রনাথের কবি পরিচিতিটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। কারণ রবীন্দ্রনাথ প্রথম এশিয়ার মধ্যে সাহিত্যে, এশীয়দের মধ্যে শুধু সাহিত্যে না, পুরো এশিয়ানদের মধ্যে প্রথম নোবেল প্রাইজ উইনার ছিলেন, ঠিক আছে। এটা কত সালে পেয়েছেন উনি জানো? 1913। কিসের জন্য? তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, গীতাঞ্জলি, ঠিক আছে, গীতাঞ্জলি, এই কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। জন্ম মৃত্যু নোট করা লাগবে না, জন্ম মৃত্যু আসে না জানো, ইন্টারেস্টিং ব্যাপার। আমরা জন্ম মৃত্যু নিয়ে বেশি পড়ে থাকি, জন্ম মৃত্যু কোনো স্ট্যান্ডার্ড পরীক্ষায় আসে না, গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলো আসে। যেমন নোবেল প্রাইজ কবে পাইছিল, এটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, ঠিক আছে। জন্ম নিছে রবীন্দ্রনাথ কবে, একদম নান্না মুন্না বাচ্চা হয়ে জন্ম নিছে, ওইটা তো দরকার নাই তোমার, তাই না? 13 সালে পেয়েছেন। তারপরে দেখো, আহ কোথায় জন্মগ্রহণ করে তাও লাগবে না, দেখো, ওয়েট, আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি কিছু জিনিস। তার স্যার উল্লেখযোগ্য আমাদের কি গ্রন্থ, পুরো গল্প সবগুলো কি পড়া লাগবে না? বুঝি নাই, জন্মগ্রহণ আবার বলো, মানে আদিপ বলো। জন্মগ্রহণ এগুলো সব কি পড়া লাগবে না গল্পের? না শোনো, তুমি যদি প্রতিটা সাহিত্যিকের জন্ম মৃত্যু মুখস্থ করতে যাও তুমি পাগল হয়ে যাবে, তুমি কি এটা জানো? প্রতিটা না স্যার। মানে সব বইয়ে যতগুলো আছে, তো so তোমাকে, তুমি আসলে কেমনে ডিসাইড করবে এটা? সো তোমাকে ফোকাস করতে হবে পার্টিকুলার কিছু জায়গায়, জন্ম মৃত্যু আসেই না বলা যায়, ঠিক আছে। বার্থ প্লেস কিছুটা তুমি মনে রাখতে পারো, যে কলকাতার জোড়াসাঁকোর যে বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছে, এটা মনে থাকে আসলে, ঠিক আছে। তারপর মেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানো? উল্লেখযোগ্য গ্রন্থ, যে কোনগুলো কাব্য, ঠিক আছে, তারপরে কোনগুলো উপন্যাস, তারপরে কোনগুলো নাটক। দেখো উপন্যাস, নাটক আর ইয়া কিন্তু আলাদা করে দেওয়া আছে, যে এইগুলো কাব্য, তারপরে এইগুলো উপন্যাস। এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, কনফিউজ করার জায়গা, ঠিক আছে। সালগুলো কি ইম্পর্টেন্ট, ওইটাই তো বললাম, সালগুলো সব কিন্তু সব জায়গায় লাগবে না, তোমাকে জন্ম মৃত্যু লাগবে না, ঠিক আছে, এগুলো পরীক্ষা আসার মতো জিনিস না। ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, বাচ্চা কাচ্চা যেখানে সবচেয়ে বেশি ভুল করে, ঠিক আছে, কাব্যগ্রন্থ উপন্যাস নাটক সব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন বাচ্চা কাচ্চা ভুল করে কি, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি শেষের কবিতা কি, এটা কি কাব্যগ্রন্থ নাকি উপন্যাস, ম্যাক্সিমাম পোলাপান বলে যে এটা হইলো একটা কি, শেষের কবিতা, কাব্যগ্রন্থ। কাব্য মানে কি, কবিতা। কিন্তু আসলে যে শেষের কবিতা একটা উপন্যাস, এটা কিন্তু মানুষ মনে রাখে না, ঠিক আছে, বা এটা খেয়ালই করে না, ভাবে যে একদম মানে নিশ্চিন্তে, আরে সেই উত্তর একেবারে সঠিক উত্তর দিয়ে আসছি, শেষের কবিতা কি, কবিতা মানে কাব্য, তাই তো। কিন্তু আসলে এটা হয় না তো, আসলে শেষের কবিতা তো উপন্যাস। তারপরে এই যে এইগুলো পার্টিকুলারলি এগুলো আছে, এগুলো কিন্তু নাটক, ঠিক আছে। তো কোনটা কি, এটা একটু চিনতে হবে, আর মেইনলি এইগুলোর উপর ফোকাস করতে হবে, ঠিক আছে। অন্যদের ক্ষেত্রেও পড়বে কিভাবে, দেখো এটা কিন্তু আমি বললাম যে ইম্পর্টেন্ট। তুমি যদি সবার জন্ম মৃত্যু মুখস্থ করতে যাও, তোমার টোটাল এখানে টোটাল ইয়া কয়টা, গল্প কবিতা কয়টা আছে, এদিকে ধরলাম যে 9টা, আর এদিকে 9টা, ঠিক আছে, আর আনন্দ পাঠেও আছে, ঠিক আছে, 9 9 18, 18 দুগুণে 36, 36টা সাল তোমার মনে রাখতে হবে, পার্টিকুলারলি আলাদা আলাদা এক্সক্লুসিভ সাল, ঠিক আছে, জন্ম এবং মৃত্যু প্রত্যেক জনের তো দুইটা। তো এই 18টার মধ্যে তোমার এত পাগল না হয়ে তুমি সিলেক্টিভ ভাবে পড়ো, এর মধ্যেই কমন পাও, এটাই আমার প্রচেষ্টা, ঠিক আছে। তো জন্মভূমি কবিতাটা মাধ্যমে আমরা দেখলাম যে আসলে কিভাবে পড়তে হবে, ঠিক আছে। তোমাদের পড়াটা একটু বাড়াই দিব। সুখ কবিতা, নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়। আচ্ছা, সুখ কবিতার মেইন উদ্দেশ্য যে কিভাবে সুখ লাভ করা যায়, ঠিক আছে, ত্যাগ, ত্যাগের মাঝেই আসলে প্রকৃত সুখ, এই মেসেজটা দিয়েছে, তাই না, কামিনী রায়। তো এটার ক্ষেত্রেও তোমার কিন্তু সব পড়তে হবে, শব্দার্থিকা মাস্ট, ঠিক আছে। তারপর পাঠের উদ্দেশ্য, দেখো এই লাইনটা ইম্পর্টেন্ট, আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। এটার মানে কি? আত্মকেন্দ্রিকতা মানে সেলফিশনেস, আমরা বলি না যে তুই তো সেলফিশ, মানে এভাবে বলি বন্ধুদের, বা বলি যে কি বলে,
সেলফিশনেস এটা বলি। এটা মানে হলো স্বার্থপরতা বা আত্মকেন্দ্রিকতা বা সেলফ সেন্ট্রিজম, বা নিজের দিকে খালি চিন্তা ভাবনা, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা, নিজের স্বার্থটা খালি বিবেচনা করা। এই জিনিসগুলো ত্যাগ করে, মানে এইটা আমরা ছেড়ে দিয়ে আমাদের কি করা উচিত? মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। মানব প্রেম মানে মানুষ হিসেবে পৃথিবীর সকল মানুষের প্রতি যে একটা মানে পজিটিভ অ্যাটিটিউড বা একটা ভালো সম্পর্ক তৈরি করা, এই ব্যাপারটা। ঠিক আছে, আমরা খালি নিজেরা সুখী হইতে চাই, আসলে সবাইকে নিয়ে সুখে থাকার মানে মহত্বটাই বেশি। ঠিক আছে, এই যে এই টাইপ দেখো। এবং কবি পরিচিতির মধ্যে ছদ্মনাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেমন বনফুল বলাই যাদের, তারপরে কি শওকত ওসমানের আসল নাম কি আজিজুর রহমান, তারপরে জনৈক বঙ্গ মহিলা নামে পরিচিত ছিল এই যে কামিনী রায়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইগুলো হলো ইউনিক ইনফরমেশন। সো এগুলো আমাদের জানতে হবে। স্যার নামও কি গুরুত্বপূর্ণ? ইয়েস, ছদ্মনাম অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ছদ্মনাম হলো আশার মতো একটা জিনিস, ইউনিক জিনিস। ঠিক আছে, বলেন তো দাদা ভাইকে? রোকনুজ্জামান খান। রোকনুজ্জামান খান। রোকনুজ্জামান খান, রোকনুজ্জামান এক্স্যাক্টলি। খান। তারপর এদিকে দেখো মানুষ জাতি, সত্যেন্দ্রনাথ দত্তের মানুষ জাতি কবিতা, জগৎ জুড়িয়া। এখানে মূলত কি বুঝিয়েছেন? ইভেন কাজী নজরুল ইসলামের এরকম মানুষ জাতি টাইপ অনেক কবিতা আছে। এখানে বোঝানো হয়েছে যে মানুষের মধ্যে অনেক বিভেদ আছে, অনেক ডিফারেন্স আছে, এক একজন এক এক জাতি। ইন্ডিয়ায় তুমি এক এক জায়গায় গেলে এক এক রকম মানুষ দেখবে, কিন্তু মানুষের মধ্যে এক জায়গায় সবচেয়ে বড় মিল, সেই জিনিসটা কি বলেন তো? আমাদের সবার রক্ত লাল। ইয়েস, আমাদের রক্ত লাল এবং আমরা সবাই মানুষ, দ্যাটস অল ম্যাটার্স। ঠিক আছে, এটাই ম্যাটার করে আমাদের। এগুলো করতে হবে না যে হলো তুমি তো পাঞ্জাবি আমি হলো বাঙালি, বা আহ, ধরো অমুক দেখতে একটু ডার্ক টোনড, কেউ একজন দেখতে ডার্ক টোন, কেউ একজন ফেয়ার টোন, মানে কেউ ধরো একটু শ্যাম বর্ণের আর কেউ একজন একটু ফর্সা। এগুলো থেকেও কিন্তু আমাদের অনেক বিভেদ তৈরি করার একটা আমরা প্রবণতা দেখা যায়। এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই বাজে একটা বিষয়। ঠিক আছে, তো মেইনলি আমাদেরকে কি করতে হবে দেখো, পাঠের উদ্দেশ্য কি? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব সৃষ্টি করা। ঠিক আছে, সংবেদনশীলতা এবং সমমর্যাদা ওয়ার্ডগুলোর অর্থ কিন্তু জানতে হবে। সংবেদনশীলতা মানে আমাদের সকলের প্রতি সেনসিটিভ থাকতে হবে, কাউকে একদম খুবই রুড ভাবে ট্রিট করলাম এরকম হওয়া যাবে না। আর সমমর্যাদা মানে সবার মর্যাদাটা ইকুয়াল। ঠিক আছে, সঞ্জিদা খাতুনের মৃত্যুসাল নেই, কারণ সঞ্জিদা খাতুন খুব রিসেন্ট মারা গিয়েছিলেন। ঠিক আছে, যখন এই বইটা লেখা হয় তখন হয়তো তিনি বেঁচে ছিলেন। উনি 1900 ঠিক আছে, স্যার 2025 সালের এক্স্যাক্টলি। 25শে মার্চ তিনি মৃত্যুবরণ সঞ্জিদা করেন। খাতুন তো এই বছর মারা গিয়েছেন না, স্যার এই জন্যই 25শে আমি মার্চ। বললাম। মানে তোমরা বই পেয়েছো জানুয়ারি ফেব্রুয়ারিতে, আর এখানে তো কি বলে সঞ্জিদা খাতুন তো মারা গিয়েছেনই মার্চ মাসে। So, তোমাদের দেখো পড়া দিয়ে দিব, আপনাদের নেক্সট দিনের পড়া থাকবে, আমরা আলোচনা করবো, সমস্যা নেই আজকের মতো। তবে আপনাদের নেক্সট দিন পড়া থাকবে এই দুইটা কবিতা। ঠিক আছে, সবগুলো তো এগুলো তো পড়ছো তোমরা, ঝিঙে ফুল, আসমানি। আসমানি কি জসিমউদ্দিনের? আসমানিকে নিয়ে কিন্তু গানও আছে। আসমানি কিন্তু একটা রিয়েল ক্যারেক্টার, তোমরা কি এটা জানো? নেক্সট দিন আমরা এই গল্প করবো। ঠিক আছে, সত্যিকারের হ্যাঁ আমি আসমানির জানি। গল্পটা আমরা পড়বো। আসমানি ক্যারেক্টারটা সত্যিকারে এক্সিস্ট করে। ঠিক আছে, তারপরে আর এদিকে পড়বে আকাশ, মাদার তেরেসা। ঠিক আছে, এই চারটা, এই দুইটা, আর এই দুইটা পড়া থাকবে আপনাদের। স্যার আর হ্যাঁ বলেন। স্যার আপনি গদ্য 8 পর্যন্ত দিছিলেন, শুধু 9 বাকি ছিল। আট পর্যন্ত তো এমনিতে তোমাদেরকে দেখতে বলেছি, আমি তো নিজে নেক্সট ক্লাসে আমরা হলো নিজেরাও এগুলো আলোচনা করব। ঠিক আছে, জি স্যার। রসুলপুর আসলে একটা গ্রাম। নেক্সট কাহিনীতে নেক্সট ক্লাসে আছে, ক্লাস তো টাইম শেষ। নেক্সট Yes, ক্লাসে স্যার আমরা আমি এখনো আসমানির সকল পড়ছি। কিছু আলোচনা করব। ঠিক আছে, আসমানির দারিদ্র্য নিয়েই মেইনলি জসীমউদ্দিন লিখেছিল। তারপরে জসীমউদ্দিনের আরেকটা ক্যারেক্টার আছে, সেটার নাম কি যেন ভুলে গেছি, এটাও রিয়েল এক্সিস্ট করে। ঠিক আছে, রিয়েল লাইফ এক্সিস্ট করে। স্যার ওকে, বাংলা এইচডব্লিউ বল। বাংলা এইচডব্লিউ তোমাদের জন্য এটাই সাজেশন থাকবে প্রতিদিন। আমরা আগে এই এই যে টেক্সট গুলো শেষ করার জন্য প্রতিটা টেক্সট এই যে চারটা পড়া দিয়েছি না, একটা কি আকাশী, আকাশী কবিতা, সরি কি আসমানি কবিতা, ঝিঙে ফুল, তারপর ওইদিকে আহ
আকাশ এবং মাদার তেরেসা, ঠিক আছে? এই চারটা যে বাংলা বইয়ের যে জিনিসগুলো আছে এইগুলোর শব্দার্থ পড়বেন এবং তুলে লিখবেন, ঠিক আছে? আসমানি, ঠিক আছে, হ্যাঁ, মাহির বিন হামজা, এক্স্যাক্টলি। স্যার এই আর জাবলুটা আমি একবার বলেন। ক্লাসের পরে লিখে দিব, সমস্যা নেই, ক্লাসের পরে লিখে দেবো, 2টা ক্লাস শেষ করেন আগে এই জাবলু পেয়ে যাবেন সময় মতো, ঠিক আছে? ক্লাসের পরে আমি গ্রুপে তোমাদেরকে লিখে দিয়ে দিব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ক্লাসে এভাবে টুকে নেওয়া অনেকে ভুল করতে পারো। বুঝতে পেরেছেন? জারিন তাসনিম বলেন তো, স্যার এসডব্লিউ কখন জমা দিতে হবে? এই যেগুলো কালকের মধ্যে জমা দিলেই হবে, ঠিক আছে? কালকে তো তোমাদের ক্লাস আছে, কালকে বৃহস্পতিবার হলেও কিন্তু কালকে ক্লাস আছে, মনে আছে তো তোমাদের? কালকে ম্যাথ আর জিকে ক্লাস আছে। রবিবার ক্লাসে ছিল। ওকে, ঠিক আছে। পড়বেন, বাসায় কিন্তু অবশ্যই পড়তে হবে। আমি তোমাদেরকে বইয়ের পিডিএফটা দিয়ে দিয়েছি, যাদের কাছে নাই তারা আমাকে পার্সোনালি নক করতে পারেন, বা আমি গুগল ক্লাসরুমে আজকে প্রথম একটা কাজ করব, গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো। গুগল ক্লাসরুমে সবাই জয়েন করে ফেলেন, ঠিক আছে, দ্রুত। গুগল ক্লাসরুমের কাজ কি অনেকে জিজ্ঞেস করতেছে। গুগল ক্লাসরুমে মূলত এই যে ধরো এই পিডিএফ গুলো অ্যাড করে দেওয়া যাবে। তারপরে মেইনলি পরীক্ষা তোমাদের কিন্তু নেক্সট টাইম থেকে গুগল ক্লাসরুমেই হবে, ঠিক আছে? এটা আমি টিউটোরিয়াল একটা ভিডিও বানিয়ে দেবো না। স্যার ওকে, একটা প্রশ্ন ছিল। আরোশ বলেন। স্যার এই গুগল ক্লাসরুমের কি আপনি লিংক পাঠিয়ে দিবেন? গুগল ক্লাসরুমের লিঙ্কটা পাও নাই? নোটিশ গ্রুপে দেওয়া হয়েছিল আরোশ। নোটিশ গ্রুপে হ্যাঁ পেয়েছি, কিন্তু ওইটাতে কি সবসময় ক্লাস হবে এরপরে যেগুলো হবে? ওখানে লিঙ্কে ঢুকলে না, না, ক্লাস কখনো গুগল ক্লাসরুম হবে না, ক্লাস সবসময় জুমেই হবে এভাবে। ওকে, গুগল ক্লাসরুম শুধু পরীক্ষার জন্য। আজকে তাহলে কি হবে? আজকে কিছুই হবে না, আজকে জুমেই তো ক্লাস করছো। শোনো, আমি বললাম যে গুগল ক্লাসরুমে কি করা যায় আমি দেখাই তোমাকে। দেখো, এই যে ফোন, ঠিক আছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে গুগল ক্লাসরুম, হ্যাঁ, তোমাদেরকে দেখাই। এখানে অনেকগুলো ক্লাসরুম আছে, যদি আমি, আচ্ছা, দেখেন, এই যে একটা ক্লাসরুম দেখতে পাচ্ছেন, তোমরা এটাতে জয়েন করবে। অলরেডি 49 স্টুডেন্টস জয়েন করে ফেলেছে। দেখেন, এখানে এখনো কিছু দেওয়া নাই। আমি যদি এখানে কি দিতে চাই, ধরেন ক্লাস ওয়ার্কের এখানে আমি একটা ম্যাটেরিয়াল যদি আপলোড করে দিতে চাই, আমি এখানে পারবো, জানো? এখানে কিন্তু ম্যাটেরিয়াল আপলোড করে দেওয়া যাবে। ধর পিডিএফ আমি আপলোড করে দিলে তোমরা তোমাদের এন্ড থেকে স্টুডেন্ট হিসেবে পেয়ে যাবে, এখানে দেখবা যে একটা ম্যাটেরিয়াল আপলোড করা হয়েছে, তুমি ওইটা অন করলে পিডিএফটা অন হয়ে যাবে। এরকম, বুঝছো? মানে এটা একটা টিচার এবং স্টুডেন্টদের ডিজিটাল একটা কমিউনিকেশনের মাধ্যম। বুঝতে পারছেন? অলওয়েজ কি, এখন তো ডিজিটাল যুগ না, সো ডিজিটালাইজ হইতে হবে আমাদের। ওকে, 15 মিনিট পর ঠিক ঠিক দেখা হচ্ছে ইংরেজি ক্লাসে। আমাকে ক্লাস সেট আপ করতে দাও, আমি বোর্ডটা সেট আপ করি, ঠিক আছে? আমি ক্লাস সময় মতো লিঙ্ক দিয়ে দিব। ওকে, এবং এই আমি পরে দিয়ে দিচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।